পুষ্পস্তবক এবং সামান্য উপহার এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। পার্থজিৎ গঙ্গোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন আত্মজার কর্ণধার নিবেদিতা নাগ তহবিলদার। এই শুভক্ষণটিকে আমরা শুধুমাত্র ক্যামেরা বন্দি না, মনের মধ্যেও বন্দি করে রাখব। হ্যাঁ, না জল জল করছে, এটা ঘটনা। হ্যাঁ, জল খেয়ে আমি বলবান হলাম। এখন বলবো, দুদিন পর হয়তো ডাক পেলে আত্মজার ব্যাচ পড়ে চলে যাব যুদ্ধে। আমি নিবেদিতা নাগ তহবিলদারকে অনেক দিন ধরে জানি। উনি ভালো বলেন, দূর থেকে জানতাম। পরে পরিচয় হওয়ার পর একটা অন্যরকম মুগ্ধতা তৈরি হয়। নিবেদিতাকে দেখে নয়, মুগ্ধতা অন্য কারণে। কারণটা এই, দেখবেন এখন সবাই স্বমহিমায় জল জল, একটু আগে নিবেদিতা বলছিলেন জল জল, স্বমহিমায় জল জল করতে চান। কি করে সিঁড়ি ডিঙোতে ডিঙোতে কল্পনার আকাশ ছোঁয়া যায় তার চেষ্টা করেন। নিবেদিতা নিজের কাজটা যত্ন করে করে, পাশাপাশি সব মোহ ত্যাগ করে অনেক অনেক কবিতা প্রিয় মানুষ তৈরি করছে। ও আমায় একদিন ফোনে বলছিলেন যে শুধু ছোটরা নয়, অনেক অনেক বড়, তারা দূরে দূরে থাকে, অনেক দূরে, কিন্তু অনলাইনে মিলেমিশে একাকার হয়ে যায়, কবিতা বলে। একটু আগেই বোমের মহড়া যে ছোটরা বলে গেল, ঘোষণায় আমরা জানতে পারলাম ওরা অনলাইনে তৈরি হয়েছে। ব্যাপারটা খুব শক্ত, খুব নিপুণতার সঙ্গে, দক্ষতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এই কাজটা নিবেদিতা নাগ তহবিলদার করে আসছেন। নিজে বলছেন, অনেককে দিয়ে বলাচ্ছেন। অনেক অনেক ছোট বড় কবিতাকে ভালোবাসছে। আর যে কবিতাকে ভালোবাসে, সাহিত্যের রসাস্বাদন করেছে, সে আর যাই করুক কখনো মরে হেজে যায় না, কখনো খারাপ হয়ে যায় না, ভালো থাকে, আলোয় থাকে, কালোকে দূরে সরায়। কবিতা সাহিত্য আলোর উপাসনা করতে শেখায়। ফলে অনেক অনেক কবিতা প্রিয় মানুষ তৈরি হচ্ছে। এটা সুখের কথা, অন্ধকারে এটা আলোর কথা। আমরা একটু অন্ধকার নিয়েই কথা বলবো, একটু আত্মবিশ্লেষণ। আমাদের চারপাশে ঠাকুর পরিবারকে কেন্দ্র করে দূষণ তৈরি হচ্ছে। মিথ্যে কথা, বেমক্কা মিথ্যে কথা, বানানো গল্প, যুক্তিহীন, তথ্যহীন, নিতান্তই গালগপ্প, যে গল্প
কাঁচা বয়সে মনোরঞ্জন করতে পারে, রঞ্জিত হতে পারি আমরা, কিন্তু বেশি বয়সে একটু পড়াশোনার ভেতরে ঢুকে গেলে, আসল তথ্য পেয়ে গেলে মনে হবে এতকাল যা জানতাম ভুল জানতাম। এত গালগপ্পের আমরা শিকার হয়েছি। আমরা কি, যে পরিবারকে ঘিরে এত আমাদের অহংকার, অন্তত অহংকার থাকা উচিত, সেই পরিবারকে আমরা বিকৃত করে উপস্থাপন করছি। এ তো ক্ষতি হচ্ছে আমাদের। নতুন প্রজন্ম এই মিথ্যাচারিতার মুখোমুখি হয়ে অনেক ভুলভাল তথ্য জানবে, বড় মানুষকে শ্রদ্ধা করতে ভুলে যাবে, যেটা কখনোই কাম্য নয়, কখনোই প্রত্যাশিত নয়। সেটাই ঘটছে। তাই আমাদের আরও বেশি করে ঠাকুরবাড়ি নিয়ে নাড়াচাড়া করতে হবে, প্রকৃত তথ্য জানতে হবে, আর ওই মিথ্যে বানিয়ে বানিয়ে যে রঞ্জিত বই লেখা হয় সেগুলোকে ছুঁড়ে আবর্জনায় ফেলে দিতে হবে। যদি পারি তবেই বোধহয় এই ঠাকুর পুজো, এই রবীন্দ্র চর্চা, ঠাকুরবাড়ি নিয়ে আলোচনা সার্থক। সত্যিকারের ঠাকুরবাড়ি আমাদের সামনে এসে দাঁড়াক, আমরা ঠাকুরবাড়ির আলোয় আলোকিত হই। ঠাকুরবাড়ি জয়যাত্রা যাকে ঘিরে শুরু, তিনি তো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ মানে তিনি সাহেব সুবোধের সঙ্গে নাচের মজলিসে যান, বেলগাছিয়ার বাড়িতে, বাগান বাড়িতে মৎস্য বসে। দ্বারকানাথ মানে মদ মাংস। রূপচাঁদ পক্ষীরা, কবিওয়ালা রূপচাঁদ পক্ষীরা, তারও এত বড় স্পর্ধা, দ্বারকানাথকে বিদ্রূপ করে সেখানে মদের ফোয়ারা চলে, এসব নিয়ে ছন্দ মেলায়। সেই যে রূপচাঁদ পক্ষীর আপাত ধারণা, সেই ধারণা দিনে 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 বেড়েছে। আমরা ইতিহাস ঘাটলে দেখব দ্বারকানাথ কি করতেন। একজন এদেশের মানুষ হিসেবে তিনি বাণিজ্যে মন দিয়েছিলেন। তার বাণিজ্যের গণ্ডি দেশের বাইরে অবধি প্রসারিত ছিল, অনেক রকম বাণিজ্য। ফলে বাণিজ্যিক কারণেই ইংরেজের সঙ্গে তার সখ্য ছিল, বাণিজ্যিক সম্পর্ক। হয়তো বেলগাছিয়ার বাড়িতে নাচ গানের আসর বসত, হয়তো সেখানে মদ্যপানও হতো, কিন্তু এটা কখনোই সামগ্রিক ছবি নয়। 19 শতকে বড়লোক বাড়িতে দুর্গাপুজোতেও নিকিবাইরা আসতো, নাচ হতো, গান হতো, বাবুরা হৈ হৈ করত, এটা স্বাভাবিক ছবি ছিল। আর দ্বারকানাথ এসব করতেন ব্যবসাকে বড় করার জন্য, বাঙালির ব্যবসা। আজকের ব্যবসা বিমুখ বাঙালি দ্বারকানাথের থেকে শিক্ষা নিতে পারে যে পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে তার ব্যবসার ডালপালা কত দূর প্রসারিত হয়েছিল। ইংরেজরা তাকে সম্ভ্রম দেখাতো,
এটা এমনি এমনি নয়। দ্বারকানাথের কথা লেখাই হয়নি ঠিকঠাক করে। দ্বারকানাথের দুটি জীবনী আছে, প্রামাণ্য জীবনী। একটা কৃষ্ণ কৃপালিনীর লেখা, ঠাকুরবাড়ির জামাই, সেটা ইংরেজিতে লেখা। পরে সেটা আশ্রমিক ক্ষিতীশ রায় অনুবাদ করেছিলেন। আরেকটি বই, সেটি হেমেন্দ্রনাথ ঠাকুরের ছেলে ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই দুটি বইতে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে তথ্য, সে তথ্য ধাক্কা খায়। দ্বারকানাথ কত বড় আধুনিক মানুষ ছিলেন, মানব কল্যাণে তার কি গুরুত্বপূর্ণ ভূমিকা, সে ভূমিকার কথা জানার পর আমরা হতবাক হয়ে যাই। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে সতীদাহ রামমোহন রায় বন্ধ করেছিলেন। 4-5 থেকে একদম ইতিহাসে অনার্স MA পড়তে গেলে। কিন্তু ওই যে দুটি বইয়ের, একটি ইংরেজি একটি বাংলা বইয়ের নাম বললাম, সেখান থেকে জানা যায় যে দ্বারকানাথের সঙ্গে লর্ড বেন্টিংয়ের খুব ঘনিষ্ঠ সখ্য ছিল, বন্ধুত্ব ছিল। রামমোহনেরও বান্ধব ছিলেন দ্বারকানাথ, বন্ধু ছিলেন। রামমোহন এটা ভাবলেন সতীদাহ বন্ধ করা উচিত, প্রয়োজন। সেই বৌদিকে চিতা, সেই ঢাকঢোল বাজানো, বিমর্ষ হলেন, উত্তেজিত হলেন, মনে মনে প্রতিজ্ঞা করলেন যে যেন তেন প্রকারেণ এটা বন্ধ করতে হবে। তিনি তার পরিকল্পনার কথা দ্বারকানাথকে বলেছিলেন। দ্বারকানাথ তাকে নিয়ে গেলেন বেন্টিংয়ের কাছে, বেন্টিংকে বোঝালেন, প্রভাবিত করলেন। আর দ্বারকানাথের সঙ্গে বেন্টিংয়ের যে হৃদ্যতা, সেখানে অগ্রাহ্য করার কোনো কারণ ছিল না। বেন্টিং রাজি হয়ে গেলেন। তারপরেই আইন হলো। কিন্তু ইতিহাসে দ্বারকানাথের এই মহত্বের কথা কতখানি আধুনিক মনস্ক হলে এমন একটি যুগান্তরকারী পরিকল্পনার, রামমোহনের পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো যায়, তা আজকে দাঁড়িয়ে প্রামাণ্য বইপত্র নাড়াচাড়া করলে আমরা বুঝতে পারি। দ্বারকানাথ মানে ওই দিগম্বরী দেবী, দ্বারকানাথের স্ত্রী। তিনি 2-4 জন ছেদো ওই ধর্ম ব্যবসায়ীর কাছে গিয়ে জেনেছিলেন যে 7 ঘড়া জল দিয়ে স্নান করতে হবে দ্বারকানাথের সঙ্গে কথা বললে। কারণ দ্বারকানাথ অপকাজ করে বেড়ায়। এবং ক্ষিতীন্দ্রনাথের বইতে আছে, সত্যি সত্যি যদি কখনো কথা বলতে হতো, তারা একসঙ্গে থাকতেন না, এক ঘরে শুতেন না। যদি কখনো কথা বলতে হতো, দিগম্বরী সঙ্গে সঙ্গে 7 ঘড়া জল দিয়ে নাইতে চলে যেতেন। এইটাকে সামনে রেখে দ্বারকানাথ কত বড় ভ্রষ্ট চরিত্রের মানুষ ছিলেন প্রমাণ করতে খান কয়েক বই লেখা হয়েছে বাংলা ভাষায়। সেই রঞ্জিত লেখকও আছেন, আরো কেউ কেউ। ভাবতে পারেন আজকে চিকিৎসা বিজ্ঞান, আজকের মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের উন্নয়নের ক্ষেত্রে দ্বারকানাথ কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমাদের মধ্যে গোঁড়ামির তো শেষ নেই, না বুঝে অনেক রকম সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি।
তখনকার দিনে কেউ মরা কাটতে চাইতো না, ডাক্তারি ছাত্ররা। দ্বারকানাথ ওই ছেলেদের যারা এই কাজটা করবে তাদের 2000 টাকা করে মাসিক দেওয়ার ব্যবস্থা করলেন পুরস্কার স্বরূপ। শুধু তাই নয়, আরো ভালো করে চিকিৎসা বিজ্ঞান পড়ে এসে এদেশের পীড়িত মানুষকে সেবা করতে যাতে পারে বঙ্গ সন্তানেরা, দুজনকে তিনি বিলেতে পাঠালেন নিজের খরচায়, তাদের ওদেশে রাখলেন, চিকিৎসা বিজ্ঞানের পাঠ দিলেন। তারা এদেশে ফিরে এলো, মেডিকেল কলেজকে নতুন করে গড়তে চাইল। এসব তো আলোচনার আলোয় আসে না, শুধুই তিনি ভ্রষ্ট মানুষ, নষ্ট পুরুষ। একই আমরা এই রকমই, আমরা ফুটো খুঁজে বেড়াই, আমরা মিথ্যের বেশাতি করি, সত্যের মুখোমুখি হই না। আমরা এমনই আহাম্মক, বড় মানুষের কাছা ধরে টানি, জব্বাতে কালি ছিটোই, আমরা ঘোরতর অন্যায় করি। যারা ঠাকুর বাড়ি নিয়ে চটকান, তাদের দ্বারকানাথের পরেই যাকে ঘিরে বাণিজ্য, মানে ওই বই লেখা, বইয়ের বিক্রি, বইয়ের কাটতি এখন হয়তো হচ্ছে, পরে তো পোকায় খাটবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, একটা কিশোর, একটা তরুণ, সে প্রথমেই যদি ওই জাতীয় একটি বই পড়ে ফেলে আর ওই বড় মানুষটিকে খারাপ ভাবে, তবে তার মূল্যায়ন করবে কি করে? তার যে সৃষ্টির ফসল সেখানে প্রবেশ করবে কি করে? আগেই তো জানে যে রবীন্দ্রনাথ খুব বাজে লোক ছিলেন, তাহলে পড়বে কি করে? শ্রদ্ধার যে আসন সেটা যদি টলমল হয়ে যায়, তাহলে ভক্তি রসে আপ্লুত হবে কি করে? এই সমস্যাটা বেঁধেছে। আর রবীন্দ্রনাথই হচ্ছে দ্বারকানাথের পরে বাণিজ্যের উপকরণ। রবীন্দ্রনাথ কেমন ছিলেন? না, রবীন্দ্রনাথ মানে কাদম্বরী, আর কাদম্বরী মানে একটা মাখা মাখা নরম নরম সম্পর্ক। একটা ছেলে মা হারা, কাদম্বরী তার থেকে বছর দুয়েকের বড়। কাদম্বরীর সামনে কেউ নেই, ঠাকুরবাড়িও তাকে স্বীকৃতি দেয় না। কাদম্বরী আসার আগে জ্ঞানদানন্দিনী সত্যেন ঠাকুরকে চিঠিতে লিখছে, ওই শ্যাম গাঙ্গুলি ঠাকুরবাড়িতে কাজ করত, ওর দ্বার রক্ষী ছিল, মানে দরজা আগলাতো। ওর মেয়েকে এ বাড়িতে আনা হচ্ছে, নতুনের সঙ্গে বিবাহ হবে, আমি হলে এ বিয়ে করতাম না। এই রকম শুরুতেই, তখনও বিয়ে হয়নি, কথা হবে। কাদম্বরী সম্পর্কে ভুল ধারণা, মানুষ কাদম্বরীকে কেউ খোঁজ করেনি, তার হৃদয়ের স্পর্শ কেউ পায়নি, তাকে বোঝার কেউ চেষ্টা করেনি। সেটা বুঝেছিলেন প্রায় সমবয়সী ওই মা মরা ছেলেটি। রবীন্দ্রনাথ রানীচন্দ্রকে বলছেন, রবীন্দ্রনাথ অবলা বসুকে বলছেন। অবলা বসু জগদীশচন্দ্রের স্ত্রী, জগদীশচন্দ্রের স্ত্রী অবলা বসু সেই জগদীশ পত্নীকে লেখা রবীন্দ্রনাথের একটি চিঠি আছে, সেখানে বলছে, আমি ওখানে লিখে এনেছিলাম কাগজে, যাক সেসব বের করিনি আমি, নাহলে পড়ে শোনাতে পারতাম। বলছে যে আমার চুল ঠুল পেকে গেছে, তোমরা বেশি রকমের ভক্তি দেখাচ্ছ, আমাকে একটু স্নেহ করতে পারো না?
আমার বউ ঠাকুরুন ছিল, আমি তার স্নেহের কাঙাল ছিলাম। একদম এই শব্দটা, স্নেহের কাঙাল ছিলাম। রবীন্দ্রনাথ স্নেহ চেয়েছিলেন। আর কাদম্বরী, বান্ধবহীন কাদম্বরী, জ্যোতিরিন্দ্রনাথ আসেন না। জাহাজে অনুষ্ঠান হবে, নাচ গান হবে, কথা দিয়েছেন কাদম্বরীকে নিয়ে যাবেন। তারপর বললেন যে জাহাজ আটকে গেছে, জল কমে গেছে, নদীতে আসতে পারছে না। কাদম্বরী একা। কখনো খবর পাচ্ছেন কাদম্বরী জ্যোতিরিন্দ্রনাথের আসার কথা, যে জ্যোতিরিন্দ্রনাথ তাকে নিয়ে ঘোড়ার পিঠে করে চৌরঙ্গি পাড়ায় ঘুরে বেড়ান, সেই জ্যোতিরিন্দ্রনাথ কোথায় এখন? জ্ঞানদানন্দিনীর বাড়িতে নিত্য যাতায়াত। অদ্ভুত মনের মিল তাদের, অদ্ভুত মনের মিল। এসব তাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। সেই কাদম্বরী কি করেন? বিহারী চক্রবর্তী তার স্বপ্নের কবি, রবীন্দ্রনাথ তাকে গুরু বলতেন। বিহারী চক্রবর্তী আসে, ছাদে নন্দনকানন তৈরি করা হয়েছে, অনেক টব, অনেক গাছ। বিহারী চক্রবর্তীকে ছাদের আসন বুনে দেন। সেই ছাদ বাগানে কাব্য আলোচনা চলে। রবীন্দ্রনাথ নতুন কবিতা লিখতে পারলে তার বৌঠানকে শোনান। বৌঠান বলে, হয়েছে, কিন্তু বিহারী চক্রবর্তীর মতো হয়নি। রবীন্দ্রনাথ বলছেন জীবন স্মৃতিতে, কবে আমি লিখতে পারবো বিহারী চক্রবর্তীর মতো? তিনি চাইতেন আরো 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 ভালো লিখুক রবি, তার স্নেহের রবি। তাই এইভাবে তাকে প্রাণিত করতেন। রবীন্দ্রনাথের বিয়ে হোক, কাদম্বরী চাননি। কাদম্বরী নিজে মেয়ে দেখতে গিয়েছিলেন এবং মনে প্রাণে চেয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঘর সংসার করুক। রবীন্দ্রনাথের বিয়ের পর কাদম্বরী আরো একা হয়ে গেলেন। জোড়াসাঁকোর 3 তলায় একদিকে ছিল স্বর্ণকুমারী আর জানকীনাথের সংসার। জানকীনাথ আইনজীবী ছিলেন, তার সঙ্গে বিয়ে হয়েছিল স্বর্ণকুমারী। আর এদিকে থাকতেন জ্যোতিরিন্দ্রনাথ, কাদম্বরী। স্বর্ণকুমারীর একটি ছোট মেয়ে ছিল, সরলা দেবীর থেকে 2 বছরের ছোট। সরলা দেবীর জীবনের ঝরাপাতা বইতে আছে সেই মেয়েটিকে কখনো তেমনভাবে সরলা পায়নি। কি করতো মেয়েটি? সারাক্ষণ কাদম্বরীর কাছে। শুধু স্কুলে যাওয়ার সময় সরলা আর ছোট মেয়েটি বেথুনে পড়তো। ওই সময় সরলা তার বোনকে পেত, উর্মিলা তার নাম, বোনকে পেত। তাছাড়া সারাক্ষণ সে থাকতো কাদম্বরীর কাছে। সরলার লেখায় আছে, সবাই ভাবত ও কাদম্বরীর মেয়ে। একদিন ভয়ঙ্কর অঘটন ঘটল। কি অঘটন? ছাদে ওঠার, 3 তলার ছাদে ওঠার ঘোরানো সিঁড়ি ছিল। সেই সিঁড়ি থেকে গড়াতে 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 উর্মিলা নিচে, রক্তাক্ত ক্ষতবিক্ষত এক বালিকা, যাকে আগলে কাদম্বরী সন্তানহীনতার যন্ত্রণা ভুলতে চেয়েছিল। চোখের সামনে ছটফট করতে করতে মেয়েটি মারা গেল, উর্মিলা। এরপর বলুন যে কাদম্বরীরা রইলটা কি? স্বেচ্ছা মৃত্যু ছাড়া
তার সামনে আর কিছু ছিল না। আমরা উর্মিলাকে আড়াল করি, মাতৃহৃদয়ের যন্ত্রণা, আকুলতা এগুলোকে অনুভব করি না। আমরা শুধু কবির সঙ্গে তার কতখানি হৃদয় বিনিময় হয়েছিল, তা কত গভীর ছিল, কত সুদূর প্রসারিত ছিল, কত নির্জন দুপুর যাপন করেছে আনন্দময় অনুভূতিকে সঙ্গী করে, সেসব লিখি। কি ভয়ঙ্কর বলুন তো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাদম্বরীর এই অকাল প্রয়াণের জন্য জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর স্বয়ং দায়ী। জ্যোতিরিন্দ্রনাথ তারপর অনেক 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 দিন বেঁচে ছিলেন। তিনি আর জোড়াসাঁকোয় থাকতে পারতেন না। তাকে স্মৃতি কুড়ে কুড়ে খেত, আত্মদংশন তাকে কষ্ট দিত। তিনি রাঁচি পাহাড়ে একটি ছোট বাড়ি করেছিলেন, সেখানে একলা একা থাকতেন। বর্ণনায় পাওয়া যায়, বা সেই বাড়িটা আমি দেখেওছি, পাওয়া যায় যে সারাক্ষণ জ্যোতিরিন্দ্রনাথ বুঁদ হয়ে বসে থাকতেন। নিজের হাতে কাদম্বরীর একটা ছবি এঁকেছিলেন, পেন্সিলে ছবি, সেই ছবিটা তার সামনে থাকত। তবে তাহলে কেন, কোন লেখক কি? তিনি প্রশান্ত পাল, প্রভাত কুমার মুখোপাধ্যায় যা জানতেন না রবীন্দ্র জীবনীকার, তিনি জানেন। তার কাছে এসে গোপনে মৃত্যুর আগে সুইসাইড নোটটা দিয়ে গেছেন কাদম্বরী। কি ভয়ঙ্কর বলুন তো। মিথ্যের বেশাতি। আর ছোট ছেলে মেয়ে তারা বোঝে না ওটা যে উপন্যাস, অনেক কল্পনার ঘোড়া ছুটিয়েছে। ভাবি এসব সত্যি, কবিরা এরকমই হয় বৌদির সঙ্গে। এইভাবে বিষিয়ে দেওয়ার চেষ্টা, অপচেষ্টা, অন্যায়। আমাদের সত্য জানতে হবে। রবীন্দ্রনাথের সঙ্গে মৃণালিনী দেবীর সম্পর্ক খুব খারাপ ছিল, এই মর্মেও বই লেখা হয়েছে। কোন লেখকের কাছে নাকি মলাটে বলা হয়েছে যে মৃণালিনী দেবী গোপন জবানবন্দি দিয়েছেন, কিন্তু দুজনের সম্পর্ক অতীব মাধুর্যময় ছিল। রবীন্দ্রনাথের শুধু সহধর্মিণী ছিলেন না, তিনি ছিলেন সহকর্মিণী। মেয়েদের কাছে গয়না পরম সম্পদ, আগলে রাখে। সেই গয়না একটার পর একটা খুলছেন আর রবীন্দ্রনাথের হাতে দিচ্ছেন, দিয়ে বলছেন তোমার শান্তিনিকেতন গড়ো। কজন স্ত্রী পারে এরকম, কজন পত্নী পারে? রবীন্দ্রনাথের পত্নী পেরেছিলেন। মৃণালিনী ওই পরিবারে আসে 10 বছরে, রবীন্দ্রনাথের তখন 22। বিয়ে 7 বছর পরে, দাম্পত্য জীবন 7 বছর অতিবাহিত হওয়ার পর একটি কবি চিঠি আছে। সে চিঠিতে কবি স্বপ্নে মৃণালিনীকে লিখছেন যে স্বপ্নে তিনি গত রাতে চলে গিয়েছিলেন জোড়াসাঁকোয়, গিয়ে মৃণালিনীকে একটু আদর করেছেন। দাম্পত্য সম্পর্ক কতখানি মাধুর্যময় হলে এ জাতীয় অনুভূতি জাগতে পারে, এমনি এমনি জাগে না। হরিচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি অভিধান লিখেছিলেন, খুব বড় কাজ, বাংলা থেকে বাংলার অভিধান, হরিচরণকে রবীন্দ্রনাথ আশ্রমের শিক্ষক করেছিলেন এবং ওই অভিধান লেখা হয়েছিল রবীন্দ্রনাথের প্রেরণাতেই। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের একটি লেখা আছে, সেই লেখা থেকে জানা যায় যে রবীন্দ্রনাথ কোনো নার্স রাখেনি, কারণ তারা যদি ঠিকঠাক মৃণালিনী দেবীর সেবা শুশ্রূষা না করে, তাই নিজে
সারা রাত জেগে, ভাবুন জোড়াসাঁকোয় সারা রাত জেগে কবি, যার জন্য গোটা পৃথিবী অপেক্ষায়, তিনি তার স্ত্রীর সেবা করছেন। শুধু তাই নয়, তখনও বিজলিবাতি আসেনি কলকাতায়। রবীন্দ্রনাথ সারা রাত ধরে হাত পাখা দিয়ে হাওয়া করতেন। পত্নী প্রেম কত গভীর হলে এমন হতে পারে আমরা সহজেই বুঝতে পারি। ঠাকুরবাড়ির এক বধূ মাতা, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ছেলে দীপেন্দ্রনাথ, দীপেন্দ্রনাথের স্ত্রী হেমলতা দেবী। হেমলতা দেবীর লেখায় আছে সংসারী রবীন্দ্রনাথ বলে তার একটি প্রবন্ধ আছে, প্রবন্ধ নয় স্মৃতিকথা। তাতে বলছেন হেমলতা তিনি প্রত্যক্ষ করেছিলেন, দেখেছিলেন সেই রাতে যেদিন মৃণালিনী দেবী চলে গেলেন, সেই রাতে, সেই রাত থামতে হবে, সেই রাতে আপনার হাতে ব্রেক, সেই রাতে রবীন্দ্রনাথ সারা রাত ছাদে, জোড়াসাঁকোর ছাদে পায়চারি করেছিলেন। ভাবা যায়? পিতৃস্মৃতি বই, রথীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ বই। তাতে আছে পরের দিন কতখানি বিপন্ন ছিলেন, কতখানি শোকে মুহ্যমান ছিলেন রবীন্দ্রনাথ। ছেলেকে বলছেন মায়ের জুতো দুটো তুই রেখে দে। মৃণালিনী দেবী ঘরে যে চটি পরতেন, ছেলেকে বলছেন ওটা রেখে দে, মানে ওটাও সংরক্ষণ করতে হবে, স্মৃতি বিজড়িত। ছেলেকে বোঝাচ্ছেন। আমরা সেই মৃণালিনীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের শীতলতা নিয়ে কেতাবের পর কেতাব, একাধিক বই লিখে ফেলেছি। শুধু কি তাই, রবীন্দ্রনাথ অসাধারণ স্নেহময় মানুষ ছিলেন। সমীন্দ্রনাথের কে ঘিরে তার স্নেহ। রেণুকা যখন অসুস্থ, মেয়ে ভালো হয়ে উঠবে, রবীন্দ্রনাথ তাকে প্রায় কাঁধে করে চলেছেন আলমোড়া পাহাড়ে। অসাধারণ বাবা ছিলেন। আসলে তিনি স্নেহময় ছিলেন। তিনি রানুকে ঘিরে তো কুকথা শেষ নেই। রানুর গালে কিসের যেন দাগ দেখে ওই রঞ্জিত লেখক বই লিখেছেন। রানু ভানু এসব লেখা হয়েছে। রানুকে ফণীভূষণ অধিকারী, যিনি রবীন্দ্রনাথের পরম ভক্ত, বেনারস হিন্দু ইউনিভার্সিটির অধ্যাপক, তার কন্যা। তার বাড়ি ছিল রবীন্দ্রময়, বেনারসের বাড়ি। সেখানে কলকাতার সব কাগজ যেত, পত্রিকা যেত, রবীন্দ্রনাথের লেখাগুলো রানু খুঁজে খুঁজে পড়ত। রানুর মা রবীন্দ্রনাথের একটা ছবি পত্রিকা থেকে কেটে দেওয়ালে টাঙিয়ে রেখেছিল, রানু দেখত। রানু চিঠি লিখেছিল রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ প্রথমে উত্তর দিতে ভুলে গিয়েছিলেন, পরে উত্তর দিয়েছিলেন। এবং রানু একটু এলোমেলো কথা বলতো, একটু এগিয়ে থাকা মেয়ে। রবীন্দ্রনাথ সেসব কথার কখনো বিরোধিতা করেননি। কখনো বলতেন যে আমাকে কিস দাও, আমাকে চুমু দাও, আমি তোমায় চুমু দিলাম। রবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতনের এক অধ্যাপক একটি বই লিখেছেন, রানুর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক। সেখানে তিনি তালিকা তৈরি করেছেন যে রানু কতবার রবীন্দ্রনাথকে ওই কথা বলেছিল, কতবার কিস দিতে চেয়েছিল। সেই আহাম্মক অধ্যাপক জানে না, বা জানলেও না জানার ভান করে, যে ঠিক এমনই কথা
মাধুরীলতার চিঠিতে আছে। মাধুরীলতা তার বাবাকে বলছে, হামি খাবো, আমায় হামি দাও, আমি তোমায় হামি দিচ্ছি। তবে রবীন্দ্রনাথের সঙ্গে রানুর কবে প্রথম দেখা হলো? মাধুরীলতা মারা গেছে, রবীন্দ্রনাথ তাকে পুড়িয়ে শ্মশান থেকে ফিরছেন, ভেতরে জ্বলে পুড়ে খাঁক। রবীন্দ্রনাথ, রানু তখন কলকাতায় এসেছে, বাবা অসুস্থ, 32 নম্বর ল্যান্সডাউন রোডে। রবীন্দ্রনাথ গিয়ে কড়া নাড়লেন, বললেন, কই রানু, কই রানু? রানুর মা বেরিয়ে এলো, সদ্য কন্যা হারা পিতা আকুল হয়ে রানুর মাকে বলল, তোমার মেয়েটাকে আমায় দাও, আমরা এমনই আহাম্মক। সেই রানুকে ঘিরেও কদর্য কথা বলতে ছাড়ি না। রানুর বিয়েতে রবীন্দ্রনাথ কি দিয়েছিলেন জানেন? মাধুরীলতাকে তিনি যা দিয়েছিলেন, এক আলমারি নিজের বই, ঠিক তেমনই উপহার পাঠিয়েছিলেন, তেমনই উপহার পাঠিয়েছিলেন রানুর বিয়েতে। এবং রানুকে তিনি কতখানি স্নেহ করেন, বারবার সে চিঠিতে লিখেছেন, একাধিক চিঠি আছে। এবং কোন অসময়, দুঃসময় এই মেয়েটির সঙ্গে তার দেখা হয়েছিল, সে স্মৃতি চারণ করেছেন কবি। তবে আমরা এই রকমই দেখবেন, সরলা বিবেকানন্দ নিয়েও বই লেখা হয়েছে। জীবনের ঝরাপাতা পড়তে গেলে দেখবেন পরস্পরের মধ্যে একটা অন্য রকম ভক্তির সম্পর্ক। সরলা অসম্ভব ভক্তি করতেন বিবেকানন্দকে, সেখানেও প্রেম খোঁজে, লিখে বই লেখা হয়। দেখবেন রথী ঠাকুরকে নিয়ে, আমার 40 মিনিট হয়ে গেছে, আমি একদম গুটিয়ে ফেলছি। আসলে এইসব কথা আমি সারাদিন বলতে পারি। রথী ঠাকুরকে নিয়ে আমরা তেমন কথা বলি না। অসাধারণ বিজ্ঞানের লেখা লিখতেন, ছবি আঁকতেন। তার পিতৃস্মৃতি যে বইটি, সে বইটির বাংলা গদ্য অসাধারণ। আর ওই বিজ্ঞানের দুটি বই, অভিব্যক্তি ও প্রাণতত্ত্ব, পড়লে একদম মুগ্ধ হয়ে যেতে হয়। পপুলার সায়েন্সের ভাষা রথী ঠাকুর যেন আমাদের কান ধরে শেখান। কিন্তু আমরা রথী ঠাকুরের সেসব নিয়ে আলোচনা করি না। আমরা রথী ঠাকুর কেন শান্তিনিকেতন থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন চোখের জল ফেলতে ফেলতে, সেগুলোও বলি না, তার যন্ত্রণার কথা বলি না। আমরা কেন মীরা তার সঙ্গে গিয়েছিল, আশ্রমের শিক্ষক নির্মল কুমার চট্টোপাধ্যায়, তার স্ত্রী মীরা, সেই নিয়ে অনেক কথা বলি। বই লেখা হয়, ব্যক্তিগত চিঠিগুলো ছাপা হয়, কিন্তু রথী ঠাকুরের মূল্যায়ন হয় না। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখায় আছে যে রথীন্দ্রনাথ ঠাকুর যদি না থাকতেন, রথীন্দ্রনাথ ঠাকুর বাবার সমস্ত চিঠি, সমস্ত পাণ্ডুলিপি সযত্নে রেখে দিয়েছিলেন, যা রবীন্দ্র জীবনীকারের প্রধান অবলম্বন হয়ে উঠেছিল। প্রভাত কুমার রথী ঠাকুরের এই ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেছেন। আমরা রবীন্দ্রনাথকে খণ্ডিতভাবে মূল্যায়ন করি। রথী ঠাকুর মানে তিনি মীরাকে নিয়ে দেরাদুনে চলে গিয়েছিলেন। আসলে কি জানেন, এইসব ভুল ভাল চারদিকে ছড়ানো রয়েছে। আসল তথ্য জানতে হবে, কালো নয়, চারদিকে আলো, সেই আলোকে খুঁজে পেতে হবে। আর ঠাকুরবাড়ি পারে আলো দেখাতে কীরকম ভাবুন,
হেমেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের সেজদা নিজের হাতে থেকে মাংস কেটে মায়ের হাতে প্রতিস্থাপন করেছিলেন। অপারেশন ব্যর্থ হয়েছিল, হেমেন্দ্রনাথ মেডিকেল কলেজে পড়তেন, ডাক্তারি পরীক্ষা দেননি, তখনও অ্যানাস্থেসিয়া চালু হয়নি। সেই রকম প্রেক্ষাপটে নিজের হাতের মাংস কেটে মায়ের হাতে ক্ষত হয়েছিল সারদা সুন্দরী, সেখানে প্রতিস্থাপন করেছিলেন। পরে তো মারা যান এবং মৃত্যুর কারণ সম্ভবত সেপ্টোসেমিয়া। হেমেন্দ্রনাথের কথা আমরা কজন জানি? 40 বছরে মারা গিয়েছিল। মাতৃভক্তির এমন দৃষ্টান্ত কি আমাদের দ্বিতীয় আর একটা জানা আছে? বিদ্যাসাগরকে মাথায় রেখে বলছি, এসব আলোর খবর আমরা জানি না। একটু আধটু হয়তো কালো আছে, সেই কালোটাকে এত বড় করে দেখি। আমরা এইভাবে সত্যকে জানবো, আরো বেশি করে ঠাকুরবাড়িকে জানবো। ঠাকুরবাড়ি নিশ্চিত আমাদের পথ দেখাবে। আমায় 40 মিনিট সময় দেওয়া হয়েছিল, তা প্রায় 50 মিনিট হয়ে গেছে। আমি লজ্জিত, আমি দুঃখিত। আপনাদের মগ্নতা আমাকে উস্কেছে। আরো 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 চাই, আরো বলুন। সবাই ভালো থাকবেন।